পরবর্তী সময় তারা বলবে সেখানে প্রচুর মানুষ মারা গেছে, এইটার আবার প্রতিবাদ করবে আরেকটা দল। অর্থাৎ তাদের 5টা-6টা লেয়ারে তাদের প্ল্যান, যে প্রথমে আপনি সেখানে অ্যাটাক করবেন, অ্যাটাক করার পরে সেখানে গিয়ে আপনি বোমা মারবেন, বোমা মারার পরে একটা আতঙ্ক তৈরি করবেন, অনেক মানুষ মারা গেছে এইটা বলে আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, তখন অনেক মানুষ ছুটে আসবে। যে ওই যে এক মহিলা, আপনার জঙ্গি মহিলা বলেছিল যে আকাশ কাঁপে, আসমান কাঁপে, এই অত্যাচারে, এই অভিশাপে আসমান কাঁপে, নানান ধরনের আবেগ অনুভূতির কথা। তখন প্রচুর মানুষ যারা বের হয়ে আসবে, বোঝানো হবে যে সাধারণ মানুষ রাস্তা থেকে বের হয়ে এসেছে, মহিলাদেরকে সামনে রাখবে যাদেরকে বলা হবে যে তারা ঘর বাড়ি থেকে সাধারণ নিরীহ মানুষ বের হয়ে এসেছে আতঙ্কে, তারা এগুলোর প্রতিবাদ করবে। তো এই ধরনের একটা সহিংস বা ইংরেজিতে যেটাকে আমরা বলি মেইহেম, এইটা তৈরি করার পরে একটা পরিবেশ এভাবে তৈরি করা হবে যে এত মানুষের রক্তের বিনিময়ে কি রাষ্ট্রপতি এখনো বসে থাকবে? অর্থাৎ তাকে ইমোশনাল এবং সারা বাংলাদেশে এমন একটা প্রেশার তৈরি করা হবে যেখানে মনে হবে যে অনেক মানুষের রক্তের উপর দিয়ে রাষ্ট্রপতি বসে আছে, সেই রাষ্ট্রপতি কতই না খারাপ। ঠিক এই পিনাকি ইসলামকে আপনার এই মুহূর্তে দায়িত্বই দেওয়া হয়েছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, বাংলাদেশে একটা সহিংস এবং বাংলাদেশে উন্মাদনা পরিবেশ তৈরি করার জন্য, এবং এই সিচুয়েশন তৈরির মাধ্যমে একটা গোলযোগের মাধ্যমে তাদের যে পথের কাটা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তাকে সেখান থেকে আপনার সরাবারি একটা মূল পায় তারা, অন্য কিছু নয়। তবে আমি মনে করি না যে এই গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরে এই এখনকার যে চুপ করে থাকা, এখনকার যে স্থিমিত হয়ে যাওয়া, এটি স্থায়ী। আমি মনে করি এটি সাময়িক এবং এই চেষ্টাটা আবার হবে বলে আমি মনে করছি। আগত যারা আছে, আপনি জানেন যে এর আগে তারা 32 লুটপাটে অংশ নিয়েছিল, গণভবনের লুটপাটে অংশ নিয়েছিল, তাদেরকেই মূলত হায়ার করা হয়েছে এবং রোহিঙ্গাদের একটা অংশকে সেখানে আনা হয়েছে বলে আমাদের কাছে সেই সংবাদ রয়েছে। কিন্তু এই যে অ্যাকশন প্ল্যানে যাওয়ার আগে এইটাও একটু জেনে রাখেন, ওই যে আমি বলেছি যে তারা একটা রেকর্ডকৃত ঘোষণা দেবে, তারা যেটা করতে চেয়েছিল যে অনেকগুলো মানুষকে মারা হচ্ছে, এই ধরনের একটা নাটক তারা সাজাতে চেয়েছিল। সেখানে অনেকগুলো মানুষ থাকবে, কিছু মানুষ আহত হয়ে পড়ে যাবে, রক্ত এগুলো দেখানো হবে, এইটাও তাদের প্ল্যানের একটা অংশ ছিল। এর পরবর্তী তাদের লাস্ট যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে এই যে টোকাই পার্টি এনসিপি, এই টোকাই পার্টির সাথে সমমনা যে দলগুলো আছে তারা মিলে তখন একত্রিত হয়ে বলা শুরু করবে যে না, এরকম মানুষকে মেরেছে, এরকম হত্যা করেছে, এতগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পদত্যাগ চাই, ঠিক যেরকম গত বছর করেছে। কিংবা আমরা যারা, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজে দুটোই, আমাদের ঠিক স্কুলের পাশেই আছে জেনেভা ক্যাম্প। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া যে পাকিস্তানিরা আছে, তারা আমাদের স্কুলের পাশেই তাদের এই বড় ক্যাম্পটা। ঢাকা শহরে অর্থাৎ পুরো ঢাকা সিটিতে ক্রাইমের যে বড় আখড়া বলে আমরা বিবেচনা করি, মনে করি যে সমস্ত ক্রাইম যে জায়গা থেকে উৎপত্তি হচ্ছে এটা হচ্ছে এই জেনেভা ক্যাম্প। কি হয় না সেখানে? আমি এই কারণে হাসছি যে এই জেনেভা ক্যাম্পের ছেলেদেরকেই সম্ভব আপনার 1000 টাকা বা 1300 টাকাতে এদেরকে ভাড়া করে কারো গলা কেটে ফেলা বা কাউকে খুন করা। এদের কাছে, আমার কাছে এই টাকাটাও একটু বেশি মনে হয়েছে। এদেরকে আপনার 500 টাকা দিলে তারা মানুষ খুন করে ফেলতে পারে। ঘটনাটা ঠিক এই পর্যায়ে। ফলে তারা এর আগেও তাদেরকে ব্যবহার করছে। এই যে মোহাম্মদপুর ক্যাম্প থেকে কিশোর গ্যাং, এই গ্যাংটা কারা রয়েছে এই গ্যাংয়ে? হ্যাঁ, এইটা হচ্ছে যে আটকে পড়া যে পাকিস্তানি আছে, এই আটকে পড়া পাকিস্তানি, আপনার মনে আছে যে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ওই যে রোজার সময় একটা মেয়ে আপনার পানি দিচ্ছে, আমি যে বলেছিলাম যে এটা হচ্ছে আইএসআই এর এজেন্ট, আপনার মনে আছে? একদম একদম, হ্যাঁ, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। আপনি সেই ছবি আমাদের দিয়েছিলেন। যে মেয়েটার সাথে সম্পর্কের কারণে তাকে চলে যেতে হলো, একদম আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। এবং আমি রিজওয়ান নামে ছদ্মনামের ওই আইএসআই এজেন্টের কথা আপনাকে বলেছি। হ্যাঁ, সেই ছবি আপনি দেখিয়েছিলেন আমাদের। রাইট, ওই জেনেভা ক্যাম্পের কথাই বলছি আপনাকে। আমি একটু এটার জিওগ্রাফিটা বুঝাই। সেটা হচ্ছে যে আমি যে স্কুলের কথা বললাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল, আমাদের স্কুলের ঠিক উল্টা দিকেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন ছিল। একদম লিটারেলি আমাদের স্কুলের ডোরের উল্টা দিকেই আপনার গণভবন। এই জেনেভা ক্যাম্প থেকে কেউ যদি ধরেন একটু 4 থেকে 5 মিনিট হেঁটে আসে, তাহলে আপনার গণভবন। অর্থাৎ গণভবনের এত কাছে এরকম একটা ঝুঁকিপূর্ণ জেনেভা ক্যাম্প, আমি জানি না যে এইটা আমাদের সিকিউরিটি এজেন্সিরা কেন এটা গ্র্যান্ড করেছে বা কেন এগুলো মাথাতে নেয়নি। মানে গণভবনের এত কাছে এত ভয়ঙ্কর একটা জায়গা ছিল, এত বছর ধরে এগুলো কেউ মাথাতেও আনেনি এবং আমরাও এটা সাফার করেছি। আমাদের স্কুলে অনেক ছেলেপেলেদের আপনার টিসি হয়েছে, সেখানে কিছু দুষ্টু ছেলেপেলেরাও ছিল যারা আপনার গাঁজা এখানে সাপ্লাই দেওয়া হতো কয়েকজনকে, অনেক ছেলেপেলেদেরকে সেখান থেকে টিসি দেওয়া হয়েছে, স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এদেরই কারণে কিন্তু এই জেনেভা ক্যাম্পের এরা হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা এগুলোর ব্যবসা করে, এগুলো ভয়ঙ্কর অবস্থা। ফলে এদেরকে কিন্তু আপনি ভাড়া করে যে কোনো মেইহেম ঘটাতে পারেন। এখানে কিশোর গ্যাং আছে, এদের নেতৃত্বে আপনার
পুরো মোহাম্মদপুরে আপনার বলতে পারেন প্রায় 50-60টার মতো কিশোর গ্যাং আছে। এই কিশোর গ্যাংয়ের এদের কাছে ছোট ছোট বাচ্চাদের কাছে 14, 15, 16, 18, 19 বছর বয়সী ছেলেদের কাছে আপনার অত্যাধুনিক অস্ত্র দেওয়া হয়েছে, অস্ত্র আছে, তারপরে চাপাতি, ছুরি, দেশীয় লাঠি সোটা, এগুলো তো আছেই। ককটেলটা আসলে আমাদের বাংলাদেশে এটা একটা সময় বহুল প্রচলিত একটা অস্ত্র ছিল। সেটা হচ্ছে আপনি যে যারা পান খায়, এই পান সম্পর্কে আইডিয়া আছে তো আপনার? ওই পান খাবার জর্দা ব্যবহার করে, কেমন? অনেকেই আছে পানের সাথে জর্দা ব্যবহার করে। জর্দার ছোট ছোট কৌটা পাওয়া যায়, সেই জর্দার ছোট ছোট কৌটার ভেতরে আপনার যে বোম বানানোর যে উপাদানগুলো সেগুলো ভরে আপনার কস্টেপ দিয়ে, যে সেলো টেপ যেটা আছে সেটা দিয়ে পেঁচিয়ে, টেপ টেনিস খেলে আপনি নিশ্চয়ই দেখেছেন, ওই টেপ টেনিসের টেপটা পেঁচিয়ে এক ধরনের হ্যান্ডমেড বোম বানানো হয়। এগুলো যখন আপনার ছুঁড়ে মারা হয় তখন একটা সুনির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা আপনার ছোঁয়ার সৃষ্টি করে এবং বিকট শব্দে সেটা ফোটে। এটা দিয়ে হয়তোবা মানুষকে মারা না গেলে আহত করা সম্ভব, কারণ এটা যদি আপনার হাতে পায়ে লাগে তাহলে আপনার হাত পা উড়ে যেতে পারে, তৈরি করতে পারে। এরা কতটা সূক্ষ্ম প্ল্যান করছে, প্ল্যানটা হচ্ছে এমন যে আপনি এই ধরনের যখন ককটেল মারবেন, বোমা মারবেন, আপনি গ্রেনেড ঠিক বলবো না, আপনি এই ধরনের গ্রেনেডের মতো ছুঁড়ে মারবেন, তখন আবার এক দলকে দিয়ে মিছিল করাবে। আবার মিছিলের আবার প্ল্যানটা দেখুন কতটুকু সূক্ষ্ম বুদ্ধি, যে মিছিলের সামনে আবার মেয়েরা থাকবে। কেন মেয়েরা থাকবে? কারণ মেয়েদের গায়ে একটু টাচ করা বা মেয়েদেরকে আঘাত করাটা স্বাভাবিকভাবে এই ধরনের রক্ষণশীল দেশগুলোতে, একটু সারা পৃথিবীতেই মেয়েদেরকে যখন একটা মিছিল জমাতে হয় তখন ছেলেদের থেকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সেনসিটিভ সেন্সের কাজ করে, এবং সেটাও রয়েছে তাদের অ্যাকশন প্ল্যানের মধ্যে, সেটাও রয়েছে। পরবর্তী সময় তারা বলবে সেখানে প্রচুর মানুষ মারা গেছে, এইটার আবার প্রতিবাদ করবে আরেকটা দল। অর্থাৎ তাদের 5-6টা লেয়ারে তাদের প্ল্যান, যে প্রথমে আপনি সেখানে অ্যাটাক করবেন, অ্যাটাক করার পরে সেখানে গিয়ে আপনি বোমা মারবেন, বোমা মারার পরে একটা আতঙ্ক তৈরি করবেন, অনেক মানুষ মারা গেছে এইটা বলে আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, তখন অনেক মানুষ ছুটে আসবে। যে ওই যে এক মহিলা, আপনার জঙ্গি মহিলা বলেছিল যে আকাশ কাঁপে, আসমান কাঁপে, এই অত্যাচারে, এই অভিশাপে আসমান কাঁপে, নানান ধরনের আবেগ অনুভূতির কথা। তখন প্রচুর মানুষ যারা বের হয়ে আসবে, বোঝানো হবে যে সাধারণ মানুষ রাস্তা থেকে বের হয়ে এসেছে, মহিলাদেরকে সামনে রাখবে যাদেরকে বলা হবে যে তারা ঘর বাড়ি থেকে সাধারণ নিরীহ মানুষ বের হয়ে এসেছে আতঙ্কে, তারা এগুলোর প্রতিবাদ করবে। তো এই ধরনের একটা সহিংস বা ইংরেজিতে যেটাকে আমরা বলি মেইহেম, এইটা তৈরি করার পরে একটা পরিবেশ এভাবে তৈরি করা হবে যে এত মানুষের রক্তের বিনিময়ে কি রাষ্ট্রপতি এখনো বসে থাকবে? অর্থাৎ তাকে ইমোশনাল এবং সারা বাংলাদেশে এমন একটা প্রেশার তৈরি করা হবে যেখানে মনে হবে যে অনেক মানুষের রক্তের উপর দিয়ে রাষ্ট্রপতি বসে আছে, সেই রাষ্ট্রপতি কতই না খারাপ। ঠিক একইভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে অ্যাপ্লাই করা হয়েছিল একেবারে। কিন্তু এই প্ল্যানটার ইমপ্লিমেন্টেশন কবে করা হবে? এই জুলাই মাসেই কি ঘটনাটা ঘটানো হবে বলে সেই রকমই পরিকল্পনা রয়েছে? এটা অলরেডি গতকালকে একটা তাদের প্ল্যান ছিল, গতকালকে 3রা জুলাই তাদের একটা প্ল্যান ছিল। আমি মনে করি যে 3রা জুলাইয়ের প্ল্যানটা অনেকটা নস্যাৎ হয়ে গেছে। আজকে এই ধরনের কোনো প্ল্যান আবার হয়তো বা তারা নতুন করে ছক করবে, কিন্তু এই পিনাকি ইসলামকে আপনার এই মুহূর্তে দায়িত্বই দেওয়া হয়েছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, বাংলাদেশে একটা সহিংস এবং বাংলাদেশে উন্মাদনা পরিবেশ তৈরি করার জন্য, এবং এই সিচুয়েশন তৈরির মাধ্যমে একটা গোলযোগের মাধ্যমে তাদের যে পথের কাটা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তাকে সেখান থেকে আপনার সরাবারি একটা মূল পায়তারা, অন্য কিছু নয়। তবে আমি মনে করি না যে এই গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরে এই এখনকার যে চুপ করে থাকা, এখনকার যে স্থিমিত হয়ে যাওয়া, এটি স্থায়ী। আমি মনে করি এটি সাময়িক এবং এই চেষ্টাটা আবার হবে বলে আমি মনে করছি। পৃথিবীর অন্য কোনো সেনা প্রধান হলে হয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতো, তা না হলে সে কিছু একটা করতো, করে দেখাতো। উনার আমার ধারণা যে পুরুষের যেই পৌরুষত্বের যেই ব্যাপারগুলো নিয়ে আমরা বলি পৌরুষত্ব, এগুলো চেকের দরকার রয়েছে আসলে। আমি জানি না যে এগুলো ওনার মধ্যে আছে কিনা, আদৌ তিনি আসলে পুরুষ কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট। কিন্তু তাহলে দাদা এই মুহূর্তে গণভবনের ভেতরে তো রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, বাইরে কি তাহলে এই মুহূর্তে সেই যে আমরা মব দেখেছিলাম গত জুলাই আগস্ট মাসে, সেই বিক্ষুব্ধ জনতা ভাড়া করে আনা হচ্ছে বলে জানতে পারছি, তাদের হাতে এখন বাইরের চত্বর পুরো? ইন্দিরাজি, আমি আপনাকে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলি। আপনি জানেন যে তার অত্যন্ত ক্লোজ বন্ধু ওয়াকারুজ্জামানের, আমাদের লেফটেন্যান্ট জেনারেল, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অনেকেরই, তিনি অসম্ভব একটা ম্যারিটোরিয়াস এক অফিসার, আমাদের আকবর হোসেন ভাই, তার খুবই একই ব্যাচমেট,
কোনো ব্যাচমেটকে সে রক্ষা করতে পারছে না। প্রত্যেকটা ব্যাচমেটের উপরে মামলা, হামলা, তাদের বাড়িঘর তল্লাশি, তাদের ওয়াইফ, বাচ্চাদেরকে, এবং তার যারা এক ব্যাচ জুনিয়র বা এক ব্যাচ সিনিয়র তাদের উপরে যে অ্যাটাক গুলো হচ্ছে। আমরা নর্মালি সেনাবাহিনীতে একটা কথা প্রচলিত আছে যে এক ব্যাচমেট আরেক ব্যাচমেটের জন্য মরতে পারে, মানে হাসতে হাসতে মারা যেতে পারে ব্যাচমেটের জন্য। আপনিও শুনে থাকবেন, আপনার যদি পরিচিত সেনাবাহিনীর কেউ থাকে দেখবেন যে যিনি যেই ব্যাচের সাথে ট্রেনিং নিয়েছেন তার ব্যাচমেটের জন্য তার মৃত্যু তিনি নিতে পারেন, ওই লাশ বহন করার মানসিকতা তার আছে। অথচ আমাদের সেনাপ্রধান তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকে দুদক যখন তখন ঢুকছে, ঘুরছে, মারার হুমকি দিচ্ছেন, ফলস মামলা হচ্ছে, মিথ্যে মামলা হচ্ছে। আকবর হোসেন সাহেব, যে লেফটেন্যান্ট জেনারেল যিনি ছিলেন, আকবর হোসেন সাহেব যিনি ডিজিএফআই চিফ ছিলেন 4 বছর, সেই ভদ্রলোক এই রিটায়ারের পরে তিনি রিটায়ার্ড জীবন যাপন করছিলেন। তার বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে, 50টা 60টার মতো দিয়েছে। সেই ভদ্রলোককেও তিনি বাঁচাতে পারলেন না, তার যারা আরো বন্ধু বান্ধব আছে। সুতরাং ওয়াকারুজ্জামান নিজে বুঝতে পারছেন না যে তিনি তার বন্ধু, আমার ধারণা তার ওয়াইফের উপরও যদি অ্যাটাক হয়, তার বাচ্চার উপরও যদি অ্যাটাক হয়, আমি শুনেছি তার একটা মেয়ে কানাডাতে থাকে, তার ওয়াইফ তো আছেই বাংলাদেশে, তাদের উপরও যদি অ্যাটাক হয়, আমার ধারণা সে বাঁচাতে পারবে না। তার গলার স্বর বেশ মোটা, উদ্দীপক টাইপের, কিন্তু তার কাজকর্ম হচ্ছে একেবারে সত্যি কথা। এই জন্য লোকজন তাকে লিপস্টিক দিয়ে, তাকে নানা ধরনের সং সাজিয়ে, আমি হিজড়া সমাজের উপরে কোনো বলছি না, কিন্তু তাকে হিসেবে আসলে মানুষজন এখন সোশ্যাল মিডিয়াতে বলছে।